হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান। আজকে আমরা পরিমিতি নিয়ে গল্প। পরিমিতির গল্পটাকে আমি ২ টা অংশে ভাগ করেছি। একটাতে থাকবে ক্ষেত্রফল সম্পর্কিত, আরেকটা আয়তন সম্পর্কিত। ক্ষেত্রফল ওই সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করবে যে সমস্ত বস্তুর শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে। আয়তন ওই সমস্ত বিষয় নিয়ে কথা বলবে যে সমস্ত বস্তুতে দৈর্ঘ্য এবং প্রস্থের পাশাপাশি উচ্চতা রয়েছে। ক্ষেত্রফলের আলোচনায় আমরা দেখাবো ক্ষেত্রফলের একক কিভাবে নির্ধারিত হয়েছে, ক্ষেত্রফলটা কিভাবে গণনা করা হয় এবং ক্ষেত্রফলের যে সূত্রগুলো এসেছে সেগুলো কিভাবে এসেছে সেগুলো ব্রেকডাউন করার চেষ্টা করব। প্রথমেই আমরা একক নিয়ে কথা বলি। আপনারা জানেন প্রাচীনকাল থেকেই মানুষ এককের বিভিন্ন নন স্ট্যান্ডার্ড ইউনিট যেরকম হাত, পা, দড়ি ইত্যাদি জিনিস ব্যবহার করত। এই সমস্ত নন স্ট্যান্ডার্ড ইউনিটে সমস্যাটা ছিল এটা ম্যান টু ম্যান ভেরি করে। একটা উদাহরণের মাধ্যমে পরিষ্কার করা যায়। ধরে নেন আপনি বাংলাদেশি মানুষ। আপনারা বা আমরা বাংলাদেশের মানুষ কি করি? পণ্যদ্রব্য তৈরি করে বিদেশে পাচার করি। ধরে নিলাম আমেরিকাতে পাচার না, বিদেশে বিক্রি করি। ধরে নিলাম আমেরিকাতে আমরা পণ্যদ্রব্য পাঠাচ্ছি একজন আমেরিকান ব্যবসায়ীর কাছে। তার চাহিদা, সে চাহিদা পাঠানো বাংলাদেশের একজন বিক্রেতার কাছে যে তার ৫ হাতের শাড়ি প্রয়োজন। সে এই ৫ হাতের শাড়ি যখন সে ৫ হাত বলল, তখন সে স্ট্যান্ডার্ড হিসাবে ব্যবহার করলো ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার একজন মানুষের হাতকে। তেমনি ভাবে বিক্রেতারও জানে তার যত ছোট হবে তত তার লাভ। সো সে ব্যবহার করলো ৪ ফুট ৮ ইঞ্চি উচ্চতার একজন মানুষের হাতকে। সে যখন প্রোডাক্ট পাঠালো, আমেরিকার ক্রেতা উনি বললেন যে না, আপনার কাছে যে চাহিদা দেওয়া হয়েছিল ওই চাহিদা অনুযায়ী প্রোডাক্ট আপনি পাঠাননি। আবার বাংলাদেশি যে বিক্রেতা সে বলছে না, আমি অবশ্যই চাহিদা অনুযায়ী প্রোডাক্টটা পাঠিয়েছি। সমস্যাটা দুইজনই কিন্তু তাদের কথাতে রায়। সমস্যার জায়গাটা হলো তাদের যে ইউনিট মেজারমেন্ট যে সিস্টেমটা সেইটা। সো এই যে সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য সারা পৃথিবীর বিজ্ঞানীরা ফ্রান্সে একটা সংস্থায় একত্রিত হলেন। সংস্থার নাম হলো বিআইপিএম। তারা চিন্তা করলেন এই ধরনের সমস্যা সমাধানের জন্য আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড ইউনিট তৈরি করতে হবে বা নির্ধারণ করতে হবে যে ইউনিট দিয়ে সারা পৃথিবীতে একই ধরনের হিসাব ব্যবস্থা কার্যকর হবে। যে ইউনিট তারা অনুমোদন দিলেন তার নাম দিলেন এসআই একক অথবা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এই কারণেই আপনারা যখন বিভিন্ন ধরনের জিনিস পরিমাপ করতে যাবেন বিভিন্ন ধরনের একক পাবেন। তরল কোনো পদার্থ আপনি যদি পরিমাপ করতে চান সেক্ষেত্রে আপনার দরকার হবে লিটার। আবার দূরত্ব পরিমাপ করছেন লাগছে দৈর্ঘ্য বা দূরত্ব পরিমাপ করছেন লাগছে মিটার বা কিলোমিটার। তো যখন এই যে বিজ্ঞানীরা একত্রিত হয়েছেন তাদের নিকট যখন কোন একটা ক্ষেতের বা ক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত আলোচনা আসলো, তারা চিন্তা করলো যে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় বা এই জায়গাটাতে কি ধরনের একক নির্ধারণ করা যায়। সর্বসম্মতিক্রমে তারা সিদ্ধান্তে উপনীত হলেন যে ১ ইউনিট বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র দিয়েই এই ক্ষেত্রফল পরিমাপ করা হবে। অর্থাৎ একটা ক্ষেত্রের মধ্যে এক ইউনিট বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রকে যতবার বসানো যাবে বা ওই ক্ষেত্রটাকে ১ ইউনিট বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আকারে যতগুলা ভাগ করা যাবে ওই ভাগই হবে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করা যাক। চলেন এখানে আমরা একটু দেখি। ধরে নেন আপনি তিন ইউনিট ৩ ইউনিট দৈর্ঘ্য এবং ২ ইউনিট প্রস্থ সমৃদ্ধ একটা ক্ষেত্রফল নির্ণয় করছেন বা করবেন। কিভাবে করবেন? ওনারা একটা স্ট্যান্ডার্ড দিলেন। সেই স্ট্যান্ডার্ডে এরকম একটা বর্গক্ষেত্র থাকলো। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো ১ ইউনিট অর্থাৎ ১ মিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র। আপনি এই ক্ষেত্রের মধ্যে যতবার বসাতে পারবেন এটাই হবে তার ক্ষেত্রফল। চলুন দেখা যাক। এখানে যেহেতু ৩ মিটার আছে তার মানে এখানে কি আপনি ৩টে ইউনিটে ভাগ করতে পারবেন। সো আমরা এখানে নিলাম ১ ইউনিট ১ মিটার ২ ইউনিট এবং ৩ ইউনিট এবং এই জিনিসটাকে যদি আপনারা ভাগ করেন এখান থেকে এই পর্যন্ত একটা ১ মিটার যাবে। আবার এই যে একটা
এখানে যেহেতু 2 মিটার আছে, এখানে যেহেতু 2 মিটার আছে, এখান থেকে 1 মিটার নিলাম। একটা 1 ইউনিট বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র বসাতে পারলাম। আরো বসানো যাবে। এখানেও দেখেন আরো 1 ইউনিট আছে। এখানে একটা বসালাম এবং এখানে আরেকটা আছে, এই একটা বসালাম। তেমনি ভাবে এখানে একটা বসানো যাচ্ছে, এখানে একটা বসানো যাচ্ছে। হচ্ছে কত? 1 2 3 4 5 এবং 6টা। এই যে 6টা যে আমরা বসাতে পারলাম, এই 6ই হবে এই নির্দিষ্ট ক্ষেত্রের ক্ষেত্রফল। আজকে আমরা ক্ষেত্রফল সংক্রান্ত যে রুলস গুলা, টেকনিক গুলা আমরা ব্যবহার করেছি, এই সমস্ত টেকনিকের একটু ব্রেকডাউন করার চেষ্টা করব। আপনারা জানেন যে মানুষ সবসময় খুঁজেছে শর্টকাট। এখন 1 ইউনিট বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র বানায়া প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে দিয়া এরকম ভাবে ফেলে ফেলে তাদের পরিমাপ করাটা একটু কঠিন হয়ে যায়। তো বিজ্ঞানীরা সবাই বসে চিন্তা করলো যে কোনো শর্টকাট টেকনিক ব্যবহার করা যায় কিনা, বা কোনো শর্টকাট টেকনিকের সৃষ্টি করা যায় কিনা। এই জিনিস যখন তারা দেখছিলেন, তখন একটা জিনিস তারা অবজার্ভ করলেন, সারা পৃথিবীর যত ক্ষেত্র আছে সমস্ত ক্ষেত্র 3টা আকৃতির মধ্যে ফেলা যায়। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্র হয় 3টা বাহু দ্বারা আবদ্ধ হবে, নইলে 4টা বাহু দ্বারা আবদ্ধ হবে, নইলে গোলাকার হবে। এই তিনটা ভাগে তারা, মোটা দাগে 3টা ভাগে তারা সমস্ত ক্ষেত্রকে ভাগ করলেন। এরপর বললেন তারা তাদের যে মেজারমেন্ট সিস্টেম, অর্থাৎ তাদের যে ইউনিট, সেই ইউনিট দিয়ে পরিমাপ শুরু করলেন। শুরু করার পর কি দেখলেন, চলেন আমরা একটা উদাহরণ দেখি। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চতুর্ভুজ, এবং এই চতুর্ভুজের প্রথম আলোচনায় নিয়ে আসতে চাচ্ছি আমি রেক্টাঙ্গল। কিভাবে রেক্টাঙ্গলকে পরিমাপ করা হয় এবং রেক্টাঙ্গলের যে সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেটা কিভাবে হইল, চলেন আমরা একটু দেখি। আমরা এইরকম ভাবে যখন বিজ্ঞানীরা তাদের যে মেজারমেন্ট সিস্টেম, স্ট্যান্ডার্ড যেটা নির্ধারণ করা, সেই স্ট্যান্ডার্ড দিয়ে আয়তক্ষেত্র আকার, আয়তক্ষেত্র কাকে বলে জানেন তো, যার দৈর্ঘ্য এবং প্রস্থ এক নয়, অর্থাৎ দৈর্ঘ্য যতটুকু প্রস্থ তার চেয়ে ছোট বা বড় হবে, এই ধরনের ক্ষেত্রকে বলা হচ্ছে আয়তক্ষেত্র। তো তখন যারা আয়তক্ষেত্র মাপা শুরু করলেন, তখন কি হলো, চলেন দেখা যাক এই মজার ঘটনাটা। দেখেন ওনারা একটা ক্ষেত্র নিলেন, যেই ক্ষেত্রের ক্ষেত্রফল হলো ধরে নিলাম 3 মিটার এবং প্রস্থ হলো 2 মিটার। আমাদের স্ট্যান্ডার্ড দেওয়া ছিল যে একটা বর্গক্ষেত্র দিয়ে আমরা এটা মাপবো, যার বাহুর দৈর্ঘ্য হবে 1 মিটার। তার মানে এদিকেও 1 মিটার, এদিকেও 1 মিটার, এদিকেও 1 মিটার, এদিকেও 1 মিটার। সো এখানে যেহেতু 3 মিটার দেওয়া ছিল, তো আমরা 1 মিটার নিলাম। আবার এদিকে 2 মিটার, 1 মিটার নিলাম। এখানে আরো 1 মিটার আছে, এখানে আরো 2 মিটার আছে। সো এইদিকেও তাহলে 1 মিটার হবে। এই একটা বর্গক্ষেত্র বসায় ফেললাম। তার মানে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটা বর্গক্ষেত্র এখানে বসালাম। একইভাবে আরো 1 মিটার এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে এইখানে আরো একটা বর্গক্ষেত্র বসিয়ে দিলাম, এখানেও আরো একটা বর্গক্ষেত্র বসালাম। হলো 1 2 3। এখান থেকে আর একটা বর্গক্ষেত্র নেওয়া যাচ্ছে, বসানো যাচ্ছে, আর একটা বর্গক্ষেত্র, এবং এখানে আর একটা বর্গক্ষেত্র বসানো যাচ্ছে। তাহলে হলো 6টা। বুঝতে পেরেছেন কি? 6টা বর্গক্ষেত্র আপনি বসাতে পেরেছেন। তারা আর একটা আয়তক্ষেত্রাকার ক্ষেত্র নিল, যার ধরে নিলাম বাহুর দৈর্ঘ্যটা হলো দৈর্ঘ্য হলো 4 মিটার, ঠিক আছে, 4 মিটার, প্রস্থ 2 মিটার। তো তারা একইভাবে এরকম বসা থাকলেন 1 2 3 এবং 4। তারা এরকম 4টা বর্গক্ষেত্র নিতে পারলেন। 4টা বর্গক্ষেত্র নিতে পারলেন, 1 2 3 4 5 6 7 8। তারা দেখলেন এইটাতে 8টা বর্গক্ষেত্র হইল, এবং তারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলেন যে এই যে মাপামাপি, আপনি যদি নির্ধারণ করতে পারেন যে চতুর্ভুজ আকৃতির কোন এক ক্ষেত্রকে আপনি মাপছেন, আপনি যদি প্রথমত নির্ধারণ করতে পারেন এটা একটা আয়তক্ষেত্র, এবং আপনি তার দৈর্ঘ্য এবং প্রস্থ জানেন, তাহলে আপনি অতি সহজেই তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবেন। কিভাবে দেখেন, এই দেখেন 3 এবং 2 হয়েছে 6, 4 এবং 2 হয়েছে 8। অর্থাৎ দৈর্ঘ্য যে মানটা দেওয়া থাকবে, প্রস্থর যে মানটা দেওয়া থাকবে, এই দুটো গুণ করলে যেটা রেজাল্ট হবে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল সেম হবে। তো এই কারণে বিজ্ঞানীরা বললেন যে না, এত মাপামাপি কিছু নয়। আপনি যদি জানেন যে এটা একটা আয়তক্ষেত্র এবং ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য জানেন, প্রস্থ জানেন, আপনি সরাসরি দৈর্ঘ্য গুণ প্রস্থ করবেন, ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবেন। সেখান থেকেই চলে আসলো আয়তক্ষেত্র সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই ছিল আয়তক্ষেত্রের আলোচনা। আমরা এখন একটু ব্রেকডাউন করার চেষ্টা করব যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ধারণ করা হয়। আয়তক্ষেত্র আপনারা দেখতে পেলেন,
এরপর আমরা একটু দেখবো যে আসলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কিভাবে নির্ধারণ করা হয়। চলেন আমরা একটা বর্গ নিই। আপনারা জানেন বর্গক্ষেত্র ওই সমস্ত চতুর্ভুজকে বলা হবে, অর্থাৎ প্রথমত বর্গক্ষেত্র হইতে হলে 4টা আলাদা বাহু দ্বারা ওটাকে আবদ্ধ হইতে হবে এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হইতে হবে। সো আমরা একটা নিলাম, এই একটা, দুইটা, তিনটা, চারটা, এবং সেটা মনে করলাম যে এটার বাহুর দৈর্ঘ্য 3 মিটার। একটু খেয়াল করেন, যদি 3 মিটার হয় তাহলে আমরা জানি যে কোনো একটা বর্গক্ষেত্র বা কোনো চতুর্ভুজ ক্ষেত্রফল, কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। আমাকে স্ট্যান্ডার্ড দেওয়া আছে। কি স্ট্যান্ডার্ড বলছে? আপনি বসাতে থাকবেন 1 মিটার বর্গক্ষেত্র, অর্থাৎ এমন একটা ক্ষেত্র নেবেন যেই ক্ষেত্রের প্রতিটা বাহু সমান, প্রতিটা বাহুর মান 1 মিটার। তো আমরা বসালাম এখানে ধরুন 3 মিটার, 1, 2 এবং 3। এরপর এখানে দেখেন 1, 2 এবং 3। তো আপনি নিয়ে নিলেন 1, 2 এবং 3, দেখেন এই যে। সো আপনি বসাতে পারলেন কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। অর্থাৎ আপনার আয়তন ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়েছে 9। তার মানে আপনি 9 মানে কি? 9 মানে হলো যে আপনার যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই দুটো বাহু আপনারা জানেন যে বাহু গুণ বাহু দিলেই হচ্ছে, তাহলে 3 গুণ 3 সমান সমান হয়ে যাচ্ছে 9। এটাকে আরো একটু ভালো করে লিখলে এই বাহুর উপর স্কয়ার লেখা যায়। বাহুর উপর স্কয়ার সমান 9। এখান থেকেই মূলত আসলো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের শর্টকাট টেকনিক বা রুলস। এরপরে আমরা একটু দেখব যে কিভাবে ত্রিভুজটা ক্ষেত্রফল এখান থেকে আসে, আর এখানে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফলটা আসে। এখন বিজ্ঞানীরা চিন্তা করলো যে চলেন তো এই কোণ আর এই কোণ যোগ করে দেই। দেখেন যোগ করলে সমান দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেল, সমান দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেল। আর এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ বা ভূমি গুণ উচ্চতা তৈরি হয়ে গেল। বুঝা গেছে কি? তাহলে আপনি দেখেন এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, একটা বর্গক্ষেত্র থেকে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, বা একটা আয়তক্ষেত্র থেকে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে। তো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে লিখছিলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেটাকে আমরা লিখতে পারি উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। এখন দেখেন এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ বা ভূমি গুণ উচ্চতা, এই পুরো ত্রিভুজ, এই পুরো ক্ষেত্রটা কে যদি আমরা ভাগ করি দুইটা ত্রিভুজ হবে। তার মানে একটা ত্রিভুজ এই যে এই টোটাল ত্রিভুজের অর্ধেক জায়গা দখল করছে। তাহলে আপনি লিখতে পারেন হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখান থেকেই আসছে ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এই ছিল মোটামুটি আমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং ত্রিভুজের গল্পটা বললাম। এরপর আমরা আসি একটা রম্বসের গল্প, অর্থাৎ রম্বসটা কিভাবে তার সূত্রে ফিরলো, অথবা রম্বসের মতো দেখতে একটা ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বিজ্ঞানীরা শর্টকাট টেকনিক পেল, বা কিভাবে বিজ্ঞানীরা শর্টকাট টেকনিক ইউজ করা শুরু করলো। একটু দেখেন তো, বা নিয়ম যেটা, রুলস যেটা আপনারা পড়েন, নিয়ম, সেই রুলসটা কিভাবে আসলো। তারা মনে করলো আপনারা তো জানেন যে একটা বর্গক্ষেত্রকে রম্বসের চেহারাটা এরকম, এটা একটা বর্গক্ষেত্র। তো বিজ্ঞানীরা এইভাবে আঁকালেন রম্বসটাকে, আঁকায়া এরপর কর্ণগুলা যোগ করে দিলেন। এই যে কর্ণগুলা যোগ করে দিলেন, দিয়ে দেখলেন একটা যদি আমরা কর্ণ দুটাকে যোগ করি, যদি আমরা কর্ণ দুটাকে যোগ করে দেই, তাহলে 4টা সমান ত্রিভুজ হয়, 4টা সমান ত্রিভুজ হয়। তো ধরে নিলাম এটা একটা কর্ণ, যার নাম দিলাম D1, এটা হলো D2। এখন খেয়াল করেন এইটুকু হলো D2 এর অর্ধেক, এইটুকু হলো D1 এর অর্ধেক। তার মানে আপনি বলতে পারেন এই যে এইটুকার মান D2 ভাগ 2 দিয়ে ভাগ করলাম, আবার এইটুকু হলো D1 এর অর্ধেক, D1। ঠিক আছে, আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, সেটা আমরা দেখলাম যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এখানে হাফ লিখলাম। আমরা দেখেন এটা কিন্তু ভূমি ধরেছি, D1 ভাগ 2, D1 ভাগ 2 হলো ভূমি, তাহলে গুণ D1 ভাগ 2, গুণ আবার এই উচ্চতা যদি ধরি তাহলে কি হবে D2 ভাগ 2। আলটিমেটলি হলো কত? এই 2 2 4, 2 2 2 2 4 4 2 8, 1 ভাগ 8 গুণ D1 গুণ এই হলো D2। তার মানে এটা হলো একটা, এই যে 4টা যে ত্রিভুজ হবে, তার একটা ত্রিভুজের ক্ষেত্রফল 1 ভাগ 8 গুণ D1 গুণ D2।
2 এরকম 4টা যদি হয় 4 যদি গুণ দিয়ে দেন 4 গুণ 1/8 গুণ d1 গুণ d2 তার মানে এটা কেটে গেলে আলটিমেটলি এর সূত্র দাঁড়ালো হাফ গুণ d1 গুণ d2 অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফল। এই যে d2 একটা কর্ণ d1 একটা কর্ণ, এইটা হলো রম্বসের। এইভাবে আসছে একজন একটা রম্বসের মতো দেখতে যদি হয় কোনো আয়তক্ষেত্র চতুর্ভুজ, সেইটাকে শর্টকাটে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এরপর আমরা দেখব যে এই যে রম্বসের ক্ষেত্রফল পেলাম, রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বা রুলস বা শর্টকাট টেকনিক আমরা পেয়ে গেছি। এরপরে আমরা একটু দেখার চেষ্টা করব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে আসলো এবং সেই সূত্রটা কিভাবে তারা নির্ধারণ করেছে। তার আগে আপনাকে একটু দেখতে হবে যে ট্রাপিজিয়ামটা দেখতে কেমন। ট্রাপিজিয়ামের চেহারাটা এরকম। এটা যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয়, একটু খেয়াল করেন, আপনি আরো একটা ট্রাপিজিয়াম নিলেন, যে ট্রাপিজিয়ামের বাহুর দৈর্ঘ্যটা এরকমই, অর্থাৎ এতটুকু নিলেন, আর নিচের বাহুর দৈর্ঘ্যটা এতটুকু, অর্থাৎ এতটুকু নিলেন। ঠিক আছে, উচ্চতা সেম থাকলো। এখন একটু খেয়াল করেন তো, এই যে দুটো ট্রাপিজিয়াম নিয়েছেন, এদেরকে যোগ করে দিব। যোগ করলে কি দাঁড়াবে দেখেন তো, এই বাহুটাকে এখানে নিয়ে গেলেন আর এই বাহুটাকে এখানে নিয়ে গেলেন। তো ধরে নিলাম এটা একটা এ বাহু, এটা হলো বি বাহু। তা আপনি যোগ করতে পারেন বি বাহু, আর হাইটটা সেমই থাকলো। এখন এটা দেখতে কেমন মনে হচ্ছে? আয়তক্ষেত্রের মতো মনে হচ্ছে। আয়তক্ষেত্র মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আলটিমেটলি দাঁড়ালোটা কি আসলে? দাঁড়ালো হলো এই এ বি হলো দৈর্ঘ্য, এ প্লাস বি হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ ধরে নিলাম হাইট এইচ ধরে নিলাম। তো এ প্লাস বি গুণ এইচ। এটা হলো দুইটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, কিন্তু আমরা তো একটা ট্রাপিজিয়ামকে আদর্শ মান ধরে তার ক্ষেত্রফল বের করব। সহজ, এখানে জাস্ট হাফ দিয়ে গুণ দিয়ে নিলাম, কারণ কি এখানকার যে টোটাল ক্ষেত্রফল তার অর্ধেক ক্ষেত্রফল হবে ওই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই কারণে আমরা ওটাকে হাফ দিয়ে গুণ দিয়েছি। আলটিমেটলি দাঁড়ালো কি হাফ ইনটু এই যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। কারণ কি এই যে এই বাহুটাই তো এখানে নিয়ে আসছি, কারণ এই যে এই বাহুটা এটা না, এই বাহুটাকেই তো এখানে নিয়ে আসছি, তাই না? এই বাহুটা আর এই বাহুটা যেহেতু সেম, সো আমরা বলছি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। এটা ছিল ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ক্ষেত্রফল। আচ্ছা, এরপর আমরা একটু দেখব ট্রাপিজিয়াম গেল। ট্রাপিজিয়ামের পরে আমরা দেখব সামন্তরিক। যে কোনো ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আপনাকে আগে ওর চেহারাটা দেখতে হবে। সামন্তরিকটা কিছুটা এই যে হেলানো দুলানো, ঠিক আছে, এই হেলানো দুলানো। তো যে বিআইপিএম এর যে বিজ্ঞানী, তারা দেখলেন যে এই জিনিসটাকে যদি একটু কাইটা কুচা যদি সোজা করা যায়, দেখেন এই অংশটাকে এইদিকে নিয়ে আসলে সেও দেখতে কিছুটা আয়তক্ষেত্রের মতোই মনে হলো। তার মানে এটাকে লেখা যায় ওই একই সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ। কিন্তু এখানে এই জিনিসটাকে দৈর্ঘ্য না দিয়ে এরা বললেন যে না, ভূমি গুণ উচ্চতা রাখেন। দৈর্ঘ্য হলো ভূমি, ভূমি গুণ উচ্চতা রাখেন। এভাবেই আসছে একজন সামন্তরিকের সূত্র। ঠিক আছে, আচ্ছা, ত্রিভুজ দেখলাম, চতুর্ভুজ সংক্রান্ত যে সূত্রগুলো কিভাবে আসছে সেগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে বৃত্ত আসছে বা বৃত্তের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হয়। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, খুবই ইন্টারেস্টিং। আপনার কাছে মনে হচ্ছে না বর্গক্ষেত্র বসাবো, কিন্তু ঝামেলা তৈরি হয়েছে কোথায় দেখেন তো? ঝামেলা তৈরি হয়েছে, আপনি তো বর্গক্ষেত্র ইচ্ছা করলেই বসাতে পারেন, তাই না? বসাতে পারেন, কিন্তু দেখেন এইখানে যদি আপনি সব সময় যদি এরকম বর্গক্ষেত্র বসাইতে থাকেন 1 মিটারের, যে লাস্ট মুহূর্তে এখানে এসে কিন্তু বর্গক্ষেত্রের কিছু অংশটা কি হয়ে যাবে, কিছু অংশটা বাইরে চলে যাবে। তার মানে আপনি ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবেন না, ঝামেলা তৈরি হয়ে যাবে। এই সমস্যাটা সমাধানের জন্য বিজ্ঞানীরা বললেন যে আপনারা এক কাজ করেন, আপনারা এই বৃত্তটাকে আপনাদের ইচ্ছা মতো স্লাইস করতে থাকেন। এই জিনিসগুলোকে আবার আড়াআড়ি ভাবে সাজান, আমরা একটু দেখবো। তবে তার আগে আমরা একটু দেখে নিই এই জিনিসটা, অর্থাৎ এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার পূর্বে বিজ্ঞানীরা একটা জিনিস খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। সেটা হলো যে একটা বৃত্তের বৃত্তের যে এইরকম একটা ব্যাস এবং এই চারিদিকে ঘেরাও করা যে জায়গাটা, এই পরিধি পরিধি এবং ব্যাসের অনুপাত যে কোনো বৃত্তের সেম। আপনার ব্যাস বাড়বে, এটা যদি বাড়তে থাকে, ধরেন না এটা একটু বড় হয়ে গেল, এটাও বাড়বে। ঠিক আছে, এটা যদি বড় হয় এটাও এরকম, পরিধিটাও
বড় হয়ে যাবে। অর্থাৎ ওনারা খেয়াল করলেন যে ব্যাস যত বাড়বে বৃত্তের পরিধি তত বাড়বে, কিন্তু কতটুকু কিভাবে বাড়বে বা কোন অনুপাতে বাড়বে, তারা একটা অনুপাত লক্ষ্য করলেন যে যেটা যতই চেঞ্জ হোক তাদের মধ্যে যে এই বাড়া এবং কমার যে একটা অনুপাত সেটা ফিক্স থাকবে। অর্থাৎ আপনি যদি বাড়া এবং কমার অনুপাতটা সেম থাকবে, অর্থাৎ অর্থাৎ আপনি যদি ধরে নেন, ওনারা খেয়াল করলেন যে পরিধি পরিধি ভাগ ব্যাস এই অনুপাতটা, এখন ধরে নেন আপনি ব্যাস ধরেন 1 ইউনিট, তো কোন অনুপাতে বাড়বে 3.1416, এই পরিধি হবে 3.1416। যদি এই ব্যাসটা 2 ইউনিট হয়, দেখেন তো একটু খেয়াল করেন, 2 ইউনিট হয় এটা হবে 6.2832। এটা যদি 2 ইউনিট হয় ডাবল করছে কত হারে, এই যে এই হারে বাড়তেছে, অর্থাৎ ব্যাসের তুলনায় 3.1416 হারে পরিধিটা বাড়তে থাকবে। এজন্য বিজ্ঞানীরা এই যে অনুপাত 3.1416 এটার নাম দিলেন পাই। তার মানে পাই সমান সমান পরিধি ভাগ ব্যাস কিংবা 3.1416। এতটুকু তো ঠিক আছে। এখন দেখেন তাহলে এটা যদি হয় তা আপনি বৃত্তের একটা পরিধি নির্ণয় করবেন, বৃত্তের, ঠিক আছে, বৃত্তের পরিধি নির্ণয় করবেন। বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি ধরে নিলাম ব্যাস যদি ব্যাসার্ধ যদি ধরে নেন আর হয়, এটা একটা বৃত্ত নিলাম, নেওয়ার পরে এর ব্যাসার্ধ দিলাম আর, ব্যাস হবে কত, এদিকে আরেকটা 2r, 2r না, পরিধি সমান কত দেখেন, সমান পরিধি ভাগ এখানে যদি 2r দেন, এইটা আর এটা যদি গুণ করেন, গুণ পরিধির মান পাবেন না, পরিধি, তাহলে পরিধি সমান 2r গুণ পাই। কেন এটা হলো, কারণ এই যে এটা এদিকে ভাগ আছে, এইদিকে এসে গুণ হয়ে গেল, তাহলে পরিধি সমান 2r গুণ পাই দিল, তো আলটিমেটলি সমান 2 পাই r হয়েছে। এতটুকু তো বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা ক্ষেত্রফল নিয়ে কথা বলবো যে আসলে ক্ষেত্রফল কিভাবে তৈরি হয়েছে। তো বিজ্ঞানীরা দেখলেন এই আমরা যে ইউনিটটা দিলাম সেটা সেটা বৃত্তের মধ্যে বসানো যাচ্ছে না, বৃত্তের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। এই যে প্রবলেমে পড়লেন, তারা বললেন তাহলে বুদ্ধিও আর একটা আছে, আপনারা কি করেন, এটাকে স্লাইস করেন, ইচ্ছা মতো স্লাইস করতে থাকেন, ঠিক আছে, স্লাইস করেন, স্লাইস করেন, হ্যাঁ, যত বেশি স্লাইস হবে তত এটা বর্গফল নির্ণয়ের সূত্রটা সূক্ষ্ম হবে। এভাবে স্লাইস করতে বলবেন, ইচ্ছা মতো এভাবে স্লাইস করলো, কইরা বললো যে এদেরকে খাড়া করেন, ঠিক আছে, খাড়া কিভাবে করলো, ধরে নেন এই অংশটা, তাই না, এই অংশটা যদি এভাবে খাড়া করেন তাহলে দাঁড়াবে কি, এরকম হবে না, এই যে হইলো, বিষয়টা হইলো। আচ্ছা, এরপর পরের অংশটা, স্লাইস করা অংশটা আপনি এদিকে নিয়ে যাবেন, ঠিক আছে, এই যে ঠিক আছে, এরপর পরের স্লাইস করা অংশটা আপনি আবার এদিকে নেবেন, এই যে ঠিক আছে, এরপর পরের স্লাইস করা অংশটা আপনি আবার এদিকে নেবেন, এই যে, তো এটা দেখতে কিছুটা কিসের মতো হয়ে গেল, আয়তকার ক্ষেত্রের মতো হয়ে গেল। তখন তারা বলল যে দেখেন এই যে পরিধি ছিল 2 পাই r, পরিধি ছিল 2 পাই r, ঠিক আছে, দুইটা পাই r ছিল, দুইটা পাই r, কিন্তু এর অর্ধেক কিন্তু উপরের দিকে চলে গেছে, যে এখানে একটা নিয়েছেন, এইটা আবার উপরে নিয়েছেন পরেরটা, তার মানে কি টোটাল যে পরিধি আছে তার অর্ধেক উপরে যাচ্ছে, অর্ধেক নিচে যাচ্ছে। আর এই যে এটার মান ছিল r, তাহলে এটা ছিল r, আর এই টোটাল পরিধি উপরে যাচ্ছে পাই r, নিচে হলো পাই r, এই দুইটা যোগ করেই তো এই টোটাল পরিধি হয়েছিল 2 পাই r। তো আপনি এই দুইটা যখন গুণ করছেন তখন আসলে হচ্ছে কি, সমান সমান হচ্ছে পাই r এর উপর স্কয়ার, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এভাবেই আসছে ত্রিভুজের ক্ষেত্রফল। পাই r এর উপর স্কয়ার। আজকে পর্যন্তই। আমরা আমরা ভবিষ্যতে আপনাদের যে আগারওয়ালের ম্যাথ আছে, আগামী ক্লাস থেকে পরিমিতির যে আগারওয়াল সংক্রান্ত ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।